নমস্কার, আমি দিয়া। আবারও চলে এসেছি গল্প না, ঘটনা নিয়ে। আজকের ঘটনা অজিতদার লেখা সত্যি ভূতের গল্প। ঘড়িতে এখন ঠিক রাত 10টা। সজল অত্যন্ত দ্রুত ঘর থেকে বেরিয়ে ঝুল বারান্দায় গিয়ে দাঁড়ালো। আজও আগাছায় ভরা ওই জীর্ণ বাড়ির দোতলায় একটি ঘরে আলো জ্বলে উঠল। কিছুক্ষণ পরে দরজা খুলে বাড়ির বাগানে বেরোনোর জন্য বেরিয়ে এলেন এক বৃদ্ধ। মাথার চুল, দাড়ি ও গোঁফ একেবারে সাদা। বয়স কত অনুমান করা সজলের পক্ষে সম্ভব হয়নি। 60 থেকে 70-এর মধ্যে হতে পারে, আবার তার বেশি হওয়ারও অস্বাভাবিক নয়। বৃদ্ধ লোকটি সঙ্গে রয়েছে একটি ডোবারম্যান। হয়তো কারোর দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই তিনি আত্মরক্ষার প্রয়োজনে অমন হিংস্র কুকুর পুষতে বাধ্য হয়েছেন। বাগানে মিনিট 15 থাকার পর উনি আবার বাড়ির ভেতরে ঢুকে গেলেন। তারপরে আলো নিভে গেল। ঘন অন্ধকারের বুকে যেন অদ্ভুত এক রহস্যের আবরণ ছড়িয়ে পুরো বাড়িটা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। বাড়িটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে প্রায় 20 বছর হয়ে গেল। বাড়ির শেষ মালিক ছিলেন এক বৃদ্ধ। তাকে মৃত অবস্থায় পাওয়া যায় বাগানের শিমুল গাছের নিচে। পুলিশ প্রথমে ভেবেছিল ওই বাড়িটা দখল নিতে ওরই পরিচিত কেউ ওকে হত্যা করেছে। শরীরে, বিশেষ করে গলায় যে ক্ষত চিহ্ন দেখা গিয়েছিল, তাতে পুলিশের ধারণা কোনো হিংস্র জন্তুর আক্রমণে উনি জীবন হারিয়েছিলেন। কিন্তু প্রশ্ন একটাই, কে বা কারা ওর মৃতদেহ বাড়ির বাইরে নিয়ে এসে শিমুল গাছের নিচে রেখে দিয়েছিল? ওই গাছের নিচে উনি আক্রান্ত হলে নিশ্চয়ই নিজেকে বাঁচানোর চেষ্টা করতেন, অথচ ওখানকার মাটিতে ধস্তাধস্তির কোনো চিহ্নই খুঁজে পাওয়া যায়নি। বাড়ির ভেতরের কোথাও এক বিন্দু রক্তের দাগও ছিল না। আর ওই হিংস্র জন্তুটাই বা কোথা থেকে এসেছিল? পুলিশ কয়দিন অনুসন্ধান চালিয়ে রহস্যের কোনো কিনারা করতে না পেরে তদন্ত বন্ধ করে দিয়েছিল। কেউ পুলিশকে এই ব্যর্থতার জন্য অভিযুক্তও করেনি, কারণ বৃদ্ধের নিকট আত্মীয় বলতে তেমন কেউ ছিল না। তাহলে ওই বৃদ্ধকে, যাকে প্রতিদিন রাত 10টার সময় বাগানে বেড়াতে দেখা যায়, তবে কি মৃত বৃদ্ধের আত্মা বাড়িটার মায়া ত্যাগ করতে না পেরে ওখানেই রয়ে গেছে? অন্য কেউ এসে যাতে বাড়িটা দখল না নিতে পারে, তাই আগলে ধরে রাখতে চাইছে। বৃদ্ধের দুঃসম্পর্কের এক নাতি একবার এসেছিল এখানে থাকতে। তার অবশ্য অন্য মতলব ছিল। সে চেয়েছিল বাড়িটাকে বিক্রি করে দিয়ে কয়েক লক্ষ টাকা কামাতে, কিন্তু সে সফল হতে পারেনি। ওই বাড়িতে একটি রাত কাটানো পর্যন্ত তার পক্ষে সম্ভব হয়নি। রাত 12টার সময় সে প্রাণ ভয়ে আর্তনাদ করতে করতে ছুটে এসেছিল এই বাড়িতে। তার অসংলগ্ন কথা থেকে বোঝা গিয়েছিল ঘুমন্ত অবস্থায় তার উপর আচমকা ঝাঁপিয়ে পড়েছিল এক হিংস্র জন্তু। তীক্ষ্ণ নখের আঁচড়ে ক্ষত বিক্ষত করে দিতে চাইলেও সে কোনো রকম পালিয়ে আসতে পেরেছে। আর কোনো প্রশ্ন জিজ্ঞেস করার আগেই সে অজ্ঞান হয়ে গিয়েছিল। জ্ঞান ফিরতেই আতঙ্কিত চোখে চারদিক দেখে সে বলেছিল, আমাকে আপনারা এখানে আটকে রেখেছেন কেন? আমি বাঁচতে চাই। বিভাসবাবু জিজ্ঞাসা করলেন, আপনি কেন পালিয়ে এলেন ও বাড়ি থেকে? আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দিন। আমি আর কোনো দিন এখানে আসব না। আশ্রয় পাবার আশায় যে নিজেই ছুটে এসেছিল, সেই এখন আটকে রাখার অভিযোগ করছে। তখন তাকে যেতে দেওয়াই ভালো। অনর্থক ঝামেলায় জড়াতে রাজি হননি বিভাসবাবু।
সজল ভেবেছিল ওই বাড়ি সম্পর্কে জানার আগ্রহ মন থেকেই মুছে ফেলবে, কিন্তু বারান্দায় গিয়ে দাঁড়ালেই নিজেরই অজান্তে কখন ওদিকে দৃষ্টি চলে যায় নিজেই যেন বুঝতে পারে না। আর তখন ওই বাড়িটা যেন ওকে হাতছানি দিয়ে কাছে যাবার জন্য ডাকে। সেই ডাক কিছুতেই অগ্রাহ্য করতে পারেনি সজল। সেদিন দুপুরে খাওয়া দাওয়া সেরে বিছানায় শুয়েছিল ঘুমোনোর ভান করে। মেজমাসি ওকে ঘুমাতে দেখে না ডেকেই চলে গিয়েছিল নিজের ঘরে। এই সুযোগের অপেক্ষায় ছিল সজল। মেজমাসি ঘুমিয়ে পড়লেই বাড়ি থেকে বেরোতে পারবে। আধ ঘন্টা পরে সজল বিছানা ছেড়ে উঠে মেজমাসি ঘরের কাছে এসে দরজা দিয়ে উঁকি মেরে দেখে নিশ্চিন্ত মনে এগিয়ে গেল সিঁড়ির দিকে। ওকে কে যেন তাড়িয়ে নিয়ে চলছে। সজল পরিত্যক্ত বাড়ির গেটের সামনে এসে পিছন ফিরে তাকিয়ে দেখে নিল মেজমাসি বারান্দায় এসে দাঁড়িয়েছে কিনা। ওখানে কাউকে দেখতে না পেয়ে সজল দ্রুত ভেতরে ঢুকে গেল। গেট পেরিয়ে বাগান। বাড়িটাকে ঘিরে আছে 3 দিক থেকে। পলেস্তারা খসে পড়ে কঙ্কালসার বাড়িটার ফাটল ধরা ইটের ফাঁকে ফাঁকে জন্ম নিয়েছে কত গাছ। গাছের শেকড়গুলি দুলছে বাতাসে। বাগানে ভরে গেছে আগাছায়। সজলের নজর চলে গেল সেই শিমুল গাছের দিকে। ওর নিচে এসে দাঁড়াতেই সজল শুনতে পেল তীব্র আর্তনাদ। আমাকে বাঁচাও, কে কোথায় আছো? আমাকে মেরে ফেলতে চাইছে। তারপরেই এক পৈশাচিক হাসি। ভয়ে আতঙ্কে সজলের শরীরে প্রতিটি লোমকূপ খাড়া হয়ে উঠেছে। চারিদিকে গাছের পাতায় পাতায় সেই চিৎকার আর হাসির প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে সজলের কানে। কিন্তু কেউ তো কোথাও নেই। কোথা থেকে ভেসে আসছে আর্তনাদ? সজল পালাবার চেষ্টা করতেই কোথা থেকে সামনে এসে দাঁড়ালেন সেই বৃদ্ধ, সঙ্গে ডোবারম্যান। কুকুরটা সজলের ওপর ঝাঁপিয়ে পড়তে চাইলে বৃদ্ধ ধমক দিয়ে বললেন, চুপ করে দাঁড়িয়ে থাকো। বৃদ্ধের নির্দেশ শুনে সে স্থির হয়ে গেল। সজল লক্ষ্য করল বৃদ্ধের চোখ দুটো কেমন চকচক করছে, হায়নার মতো শয়তানি দৃষ্টি, যেন শিকার হাতের মুঠোয় পেলেই এখনই ঝাঁপিয়ে পড়ে সজলকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবে। দাড়িতে হাত বুলিয়ে সজলকে বৃদ্ধ জিজ্ঞাসা করলেন, তুমি কোন সাহসে আমার বাগানে ঢুকেছ? এর পরিণাম কত ভয়ানক হয়ে উঠতে পারে তুমি অনুমান করতে পারছো? সজল শিউরে উঠে বলল, আমাকে ছেড়ে দিন, আমি আর কোনো দিন এখানে আসব না। বৃদ্ধ হেসে বললেন, এ বাড়ির ভেতরে যে একবার ঢোকে সে ফিরে যেতে পারে না। সজল বৃদ্ধের হাত থেকে রেহাই পেতে পালিয়ে যাওয়ার কথা ভেবেছিল, কিন্তু ছুটতে শুরু করলেই তো ডোবারম্যান বৃদ্ধের নির্দেশ মতো ঘাড়ের ওপর লাফিয়ে পড়বে। তার কবল থেকে নিজেকে মুক্ত করা কিছুতেই সম্ভব হবে না। অসহায় সজল প্রাণ ভিক্ষা চাইতে বৃদ্ধের পা দুটো জড়িয়ে ধরে বলল, আমাকে আপনি ক্ষমা করে দিন, আমি সত্যি অপরাধ করেছি, আমি আর কখনো আসব না। তোমাকে আমি এত সহজে ছেড়ে দিতে পারি না। তোমার মনে যাতে কোনোদিন আর কৌতূহল না জাগে তার ব্যবস্থা আমাকে করতে হবে। নিজেকে বাঁচানোর সব চেষ্টা ব্যর্থ হয়ে যেতেই সজল বুঝতে পারল বৃদ্ধের নির্দেশ উপেক্ষা করলে মৃত্যুর সম্ভাবনা আরো দ্রুত কাছে এগিয়ে আসবে। বৃদ্ধ বললেন, তোমাকে আমি এখন বাড়ির ভেতর নিয়ে যাব। তোমার আপত্তি আছে? আমার আপত্তি কি আপনি শুনবেন? এই তো তুমি সুবোধ বালকের মতো কথা বলেছ। আমি তোমার কথা শুনে খুব খুশি হয়েছি। সজল বৃদ্ধের সঙ্গে চলতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিল। পায়ে তার জড়িয়েছে। এখানে তার এলো কোথা থেকে? একটু সতর্ক দৃষ্টি মেলে বুঝতে পারল বাড়ির ভেতর থেকে এই তার নিয়ে এসে লাগানো হয়েছে সাউন্ড বক্সের সঙ্গে।
শিমুল গাছের পাতার আড়ালে লুকোনো সাউন্ড বক্স। সজল কিছুক্ষণ আগে যে আর্তনাদ শুনতে পেয়েছিল সেটা আসলে রেকর্ড করা। কেউ বাগানে ঢুকলে তাকে ভয় পাইয়ে দেওয়ার একমাত্র উদ্দেশ্য। সজল পিছিয়ে পড়তেই বৃদ্ধ পেছনে সরে বললেন, তুমি কি পালিয়ে যাবার সুযোগ খুঁজছ? সে চেষ্টা করো না, তাহলে নিজের বিপদ ডেকে আনবে। ডোবারম্যানের জ্বলন্ত চোখের দিকে তাকিয়ে সজল বুঝতে পারল কোন বিপদের কথা ইঙ্গিত করতে চাইছে। সজল একটু ছুটে বৃদ্ধের পাশে এসে দাঁড়িয়ে বলল, আমি পালিয়ে যাবার চেষ্টা করিনি, আপনার নির্দেশ অমান্য করার সাহসও আমার নেই। বৃদ্ধ বললেন, তুমি বোধহয় আমার কথা বিশ্বাস করতে পারোনি। শুধু তুমি কেন, কেউ আমাকে বিশ্বাস করে না। এই বিশাল সম্পত্তি গ্রাস করতে চায় অনেকে, কিন্তু শুধু পারেনি আমার জন্য। আমি যতদিন বেঁচে আছি কেউ পারবে না সেই লোভে হাত বাড়াতে। আপনি কতদিন বেঁচে থাকবেন সে কি আমার পক্ষে বলা সম্ভব? তবে আমি মরে যাবার আগে এমন ব্যবস্থা করে যাব যাতে কেউ এসে সম্পত্তি দখল নিতে না পারে। বাড়ির দরজাটা পেরিয়ে ভেতরে ঢুকতেই সজল শুনতে পেল ঝনঝন করে কি যেন ভেঙে পড়ার শব্দ। কান ঝালাপালা হয়ে যাবার উপক্রম। থামের আড়াল থেকে বেরিয়ে আসা কয়েকটা চামচিকি উঠছে সজলের পাশে। ওর গাটা কেমন ছমছম করে উঠল। বৃদ্ধ যদি এই বাড়ির কোনো ঘরে আটকে রাখতে চায়, পালাবার সুযোগ তো কখনোই পাবে না। তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে যেতে হবে। বৃদ্ধকে অনুসরণ করে সজল এসে হাজির হলো বিরাট এক হল ঘরে। ঘরের একদিকে ফরাস পাতা, ঘরের চারিদিকে দেওয়ালে ঝুলছে তেল রঙের আঁকা অসংখ্য পোর্ট্রেট। ফরাসের দিকে দেওয়ালের দুটো বিরাট তরবারি আড়াআড়ি ভাবে রাখা। বৃদ্ধ বলল, ওই বাড়িটার সম্রাট আওরঙ্গজেবের আমলের তৈরি। ওই পোর্ট্রেটগুলো আমার পূর্বপুরুষের, আর ওই ছবিটা আমার বাবার। এবার তুমি বলো, পূর্বপুরুষের স্মৃতি জড়ানো এই বাড়িটাকে আমি কি পারি বেহাত হতে দিতে? বৃদ্ধকে সমর্থন জানিয়ে সজল বৃদ্ধের বাবার ছবিটাকে খুব মনোযোগের সঙ্গে দেখেছে, কিন্তু বৃদ্ধের সঙ্গে বাবার চেহারার কোনো সাদৃশ্য খুঁজে না পেয়ে সজল বলল, আপনি না বলে দিলে উনি যে আপনার বাবা আমার পক্ষে বোঝা কিছুতেই সম্ভব হতো না। বৃদ্ধ যেন মুহূর্তের জন্য একটু থমকে গিয়ে বললেন, বাবার সঙ্গে ছেলের চেহারা মিল থাকতে হবে এমন নির্দিষ্ট কোনো নিয়ম নেই। তাছাড়া আমি কেনই বা নিজের আসল পরিচয় গোপন করে অন্যের ছেলে সেজে থাকতে চাইব 20 বছর ধরে? বাড়ির আসল মালিককে খুন করা হয়েছে এ সত্য সজলের জানা থাকলেও প্রকাশ করতে সাহস পেল না। সে কথা শুনলে বৃদ্ধ নিশ্চয়ই ক্ষিপ্ত হয়ে এমন অঘটন ঘটাবে যাতে নিজের প্রাণ সংশয় হতে পারে। তেমন ঝুঁকি নিতে চাইল না সজল। বলল, পূর্বপুরুষের স্মৃতিচিহ্ন আগলে রাখতে আপনি নিজেই তো নিজেকে জীবনের সব আনন্দ থেকে বঞ্চিত করে রেখেছেন। তুমি আমার দুঃখ বুঝতে পেরেছ, কিন্তু আমি যে নিজের কর্তব্য পালন না করে অন্য কোথাও চলে যেতে পারছি না। বাবা মৃত্যুশয্যায় শুয়ে আমাকে বলেছিলেন, তুমি যত দিন বেঁচে থাকবে এই বাড়িটাকে আগলে রাখবে, আর এই কাজের মাধ্যমে তুমি আমার আত্মাকে শান্তি দিতে পারবে। হঠাৎ একটা জান্তব চিৎকার হলঘাটটার মধ্যে কাঁপিয়ে দিয়ে গেল। সজলের বুক কেমন অজানা আশঙ্কায় ধরাস ধরাস করছে। সজল বলল, মাঝে মাঝে এই এমন শব্দ শুনতে পাচ্ছি কেন? বৃদ্ধ কোনো গুরুত্ব না দিয়ে বলল, ও কিছু নয়, পূর্বপুরুষদের আত্মা এই বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ায়, তারই মাঝে মাঝে যন্ত্রণায় চিৎকার করে ওঠে। আপনার ভয় করে না?
রাতের অন্ধকারে এমন চিৎকার শুনলে আমি তো ভয়েই মরে যাব। আমি প্রতিদিন প্রতি মুহূর্তে শুনছি, আমার তাই একটুও ভয় করে না। যতই ওরা সারা বাড়ি ছুটে বেড়াক, আমার কোনো ক্ষতি ওরা করবে না। এবার সজলকে যেতে হবে। মেজমাসি ঘুম থেকে উঠে ঘরে ওকে দেখতে না পেয়ে নিশ্চয়ই খুঁজতে খুঁজতে চলে আসবে। সজল চলে যাওয়ার ইচ্ছে প্রকাশ করতেই বৃদ্ধ বললেন, তুমি এখানে এসেছো নিজের ইচ্ছায়, কিন্তু যেতে পারবে আমার ইচ্ছায়। বৃদ্ধ কি আটকে রাখার ষড়যন্ত্র করছে? তার মতিগতি কি ঠিক বুঝে উঠতে পারছে না সজল। যত দেরি হবে এখান থেকে বেরোতে, মেজমাসি ততই উদ্বিগ্ন হয়ে উঠবে। সজল মিনতি জানিয়ে বলল, আমাকে আপনি যেতে দিন, আমি আপনার কোনো ক্ষতি করিনি। তুমি কোন উদ্দেশ্যে এখানে এসেছো আমি এখনো জানতে পারিনি। তুমি যাতে আর কোনো দিন এ বাড়িতে ঢুকতে সাহস না পাও, সেই শিক্ষাই আমি তোমাকে দিতে চাই। শিউরে উঠল সজল। কিভাবে উনি শিক্ষা দিতে চাইছেন? তার পরিণতিতে যদি মৃত্যু ঘনিয়ে আসে? বৃদ্ধ কঠিন স্বরে জিজ্ঞাসা করলেন, তোমাকে এখানে কে পাঠিয়েছে? কেউ পাঠায়নি আমাকে। আপনি বিশ্বাস করুন, আমি আর কখনো এ বাড়িতে আসব না। তাছাড়া আমি আগামী পরশু এখান থেকে চলে যাচ্ছি। মাসির বাড়িতে এসেছি কয়দিন থাকতে। তোমার কথা আমি মেনে নিচ্ছি। যদি ভুল করেও এখানে আসো, তখন কিন্তু প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে না। তখন তোমার কোনো কথাই আমি শুনবো না। সজল শর্ত মেনে নিয়ে বাড়ি থেকে বেরোতে পারলেই বাঁচে। বৃদ্ধ মুহূর্তের মতের পরিবর্তন ঘটতে পারে। সজল ছাড়া পেয়ে দ্রুত দরজার কাছে আসতেই শুনতে পেল প্রচণ্ড অট্টহাসি। সেই হাসি শুনে সজলের বুকের রক্ত হিম হয়ে গেল, তবুও পালানোর জন্য মরিয়া। বাড়ির দরজা পেরিয়ে গেটের কাছাকাছি আসতেই সজল হুমড়ি খেয়ে মাটিতে আছড়ে পড়ে অজ্ঞান হয়ে গেল। বৃদ্ধ সজলকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখেও এগিয়ে আসেনি সজলকে সাহায্য করতে। উপরন্তু কুটিল হাসি হেসে সশব্দে দরজা বন্ধ করে দিয়েছিল। ভেবেছিলেন যদি ওর মৃত্যু হয়, পুলিশ অথবা অন্য কেউ তাকে দোষী সাব্যস্ত করতে পারবে না। মেজমাসি সজলকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে করতে উদ্ভ্রান্তের মতো ছুটে এলেন এই বাড়ির গেটের কাছে। সজলকে নিশ্চল অবস্থায় পড়ে থাকতে দেখে মৃত্যুর আশঙ্কা তাকে অস্থির করে তুলল। সজলকে নিশ্চয়ই কেউ হত্যা করে এখানে ফেলে রেখে গেছে। মেজমাসি সজলের গায়ে হাত দিয়ে বুঝতে পারলেন এখনো সজলের দেহে প্রাণ আছে, ওকে বাঁচাতেই হবে। প্রতিবেশীদের সাহায্যে ওকে বাড়িতে নিয়ে এলেন। জ্ঞান ফিরতেই সজল দেখতে পেল কয়েকটি উদ্বিগ্ন চোখ তাকে ঘিরে আছে। মেজমাসি বললেন, তুমি একা একা কাউকে কিছু না জানিয়ে ও বাড়ির ভেতরে ঢুকেছিলে কেন? তোমাকে যদি বেঘরে প্রাণ হারাতে হতো, আমরা কি করতাম? সজল অপরাধ করেছে, তাই কোনো উত্তর দিল না। মেজমাসি উত্তর না পেয়ে বললেন, তোমার মেশো ফিরলে বলবো কালই তোমাকে যেন বাড়িতে পৌঁছে দিয়ে আসে। এখানে থাকলে তুমি বিপদ ঘটাবে। বিভাসবাবু ঘটনার বৃত্তান্ত শুনে সজলকে বকলেন ঠিকই, কিন্তু তার মনে হলো ওই বাড়ির আসল রহস্য উদ্ঘাটন করতে না পারলে কোনো প্রশ্নেরই উত্তর পাওয়া যাবে না। সত্যি কি এক অশরীরীর ওই বাড়িটাকে আগলে রেখেছে? না অন্য কেউ ভৌতিক পরিবেশ সৃষ্টি করে কাউকে কাছে ঘেঁষতে দিতে চায় না, যাতে রহস্যের আবরণ উন্মোচন করতে কেউ না উদ্যোগী হয়। বিভাসবাবু সেই উদ্যোগ নিলেন। আশেপাশের বাড়ির কয়েকজন সাহসী যুবকের সঙ্গে আলোচনা করে ঠিক করলেন আগামী রবিবার ওই বাড়িতে অভিযান চালাবে। মেজমাসি আপত্তি জানালেও বিভাসবাবু বললেন,
ভয়ে কুঁকড়ে থাকলে আসল সত্য কোনো দিন জানতে পারবে না। যে আক্রমণের শিকার হতে চলছিল সজল, তাকে প্রতিহত করা প্রয়োজন। যদি না করি তবে আবার কেউ হয়তো আক্রান্ত হবে। সজল মেশোর সিদ্ধান্তে খুব খুশি, কিন্তু ওর দুঃখ একটাই, এই অভিযানে ও অংশগ্রহণ করতে পারছে না। শুধু একটিমাত্র সান্ত্বনা, যে উদ্দেশ্য ওর ওই বাড়িটাতে ঢুকেছিল সেই একই উদ্দেশ্যে মেশো অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। বিভাসবাবু সম্ভাব্য বিপদের মোকাবিলা করার প্রস্তুতি নিয়ে ওই বাড়িতে যাবার পরিকল্পনা করেছে। ওর সঙ্গী পাড়ার সাহসী 4 জন যুবক, রমেশ, কমল, সুভাষ ও কাশীনাথ। ওরা কেউই অলৌকিক শক্তির বিশ্বাস করে না। বিভাসবাবু বাড়ি থেকে বেরোলেন সকাল 10টা নাগাদ। সজল গিয়ে দাঁড়ালো ঝুল বারান্দায়। ওখান থেকে যতটুকু দেখতে পাওয়া যায় তাতেই ওকে খুশি হতে হবে। বিভাসবাবু বাড়ির মেন গেট দিয়ে ঢুকে সঙ্গীদের নিয়ে চলে গেলেন শিমুল গাছের নিচে। সজল এখানে আসতেই যে আর্তনাদ শুনতে পেয়েছিল তার উৎসকে স্তব্ধ করে দিতে পারি বাড়ির ভেতরে থেকে বেরিয়ে আসা তারগুলো কেটে দিলেন বিভাসবাবু। বাগানের চারিদিকে ঘুরে দেখে নিলেন কোথাও আর কোনো রহস্য লুকিয়ে আছে কিনা। এবার এসে দাঁড়ালেন দরজার সামনে। ভেতর থেকে বন্ধ। এই বাড়ির ভেতরে কোনো মানুষ থাকতে পারে তার বিশ্বাস করা খুবই কঠিন। দরজায় ধাক্কা দিলেন বেশ কয়েকবার, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। বিভাসবাবু বললেন, ভেতরে কে আছেন? দরজা খুলুন, না হলে দরজা ভেঙেই আমরা ভেতরে ঢুকব। দরজা খুলল বটে, কিন্তু ভেতরে ঢুকে কাউকে দেখতে পেলেন না। কোথায় লুকিয়ে আছেন সেই বৃদ্ধ? সেখান থেকে গুলি চালালে আত্মরক্ষা করাই মুশকিল হয়ে পড়বে। বিভাসবাবু কিছুটা সাহস হারিয়ে ফেললেন। এই সুযোগে সেই ডোবারম্যান এসে ঝাঁপিয়ে পড়লে আরো বিপদ বাড়তে পারে। পালিয়ে যেতেও মন চাইছে না। হঠাৎ শুনতে পেলেন গুলির শব্দ, তারপরে তীব্র জান্তব আর্তনাদ। কাউকে নিশ্চয়ই হত্যা করলেন বৃদ্ধ। মানুষের আর্তনাদ তো এমন ভয়ঙ্কর হতে পারে না। মিনিট 15 উদ্বিগ্ন অবস্থায় কেটে যেতেই এক নৈশব্দ গ্রাস করে নিল। আর কতক্ষণ নিচেষ্ট অবস্থায় দাঁড়িয়ে থাকা সম্ভব? বিভাসবাবু সঙ্গীদের নিয়ে দোতলায় ওঠার জন্য সিঁড়ির দিকে এগিয়ে গেলেন। দরজাটা তখনই সশব্দে বন্ধ হয়ে গেল। এখন ওরা যেন ফাঁদে ধরা পড়া অসহায় প্রাণী। আতঙ্কিত হয়ে উঠলে আত্মসমর্পণের চিন্তাকে প্রশ্রয় দিতে চাইলেন না। প্রতি মুহূর্তে বিপদের মুখোমুখি হওয়ার আশঙ্কা নিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠছেন। দোতলায় উঠে এসে কোন ঘরে ঢুকবেন বৃদ্ধ খুঁজতেই সেই দ্বিধাগ্রস্তর মধ্যেই বিভাসবাবু দেখতে পেলেন বৃদ্ধ দৌড়ে পালিয়ে যাচ্ছেন উল্টো দিকে। ওদিকে নিশ্চয়ই বাড়ির দিকে বেরোবার কোনো গোপন পথ রয়েছে। বিভাসবাবু ইশারা করলেন বৃদ্ধের পিছু ধাওয়া করতে। রমেশ ও কমল তীব্র বেগে ছুটে গেল, কিন্তু কোথায় কে? গোপন পথের সন্ধান ওদের জানা নেই। ওরা ব্যর্থ হয়ে ফিরে আসতেই বিভাসবাবু বললেন, যে ঘর থেকে বৃদ্ধ বেরিয়েছেন ওই ঘরেই আমাদের যেতে হবে। ঘরটাতেই বৃদ্ধ শুতেন। ঘরে ঢুকে বিভাসবাবু দেখলেন ডোবারম্যানটা রক্তাক্ত অবস্থায় মেঝের ওপরে পড়ে আছে। তাহলে বৃদ্ধ একেই হত্যা করেছেন কিছুক্ষণ আগে। কিন্তু তার একমাত্র সঙ্গীকে কেন এভাবে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলেন বৃদ্ধ? পালিয়ে বা গেলেন কেন? তার উত্তর পাবার জন্য সারা ঘর তন্ন তন্ন করে খুঁজে কোনো সূত্রের সন্ধান পেলেন না বিভাসবাবু। বাড়ির অন্যান্য ঘরগুলিতে ছড়িয়ে রয়েছে পুরনো দিনের ঐতিহ্য। বাড়িটা যে এত প্রাচীন আগে অনুমান করতে পারেননি বিভাসবাবু। বৃদ্ধ আবার হয়তো ফিরে আসবেন, এই ভাবনা নিয়ে বাড়ির ভেতর থেকে ওরা বাইরে বেরিয়ে এলেন। বিভাসবাবু বললেন, তোমরা একটু নজর রেখো,
সে বৃদ্ধ বা অন্য কেউ এসে যাতে বাড়িটা দখল করে নিতে না পারে। আমি সরকারের সঙ্গে যোগাযোগ করছি। যদি এই বাড়িটাকে ঐতিহাসিক বাড়ি হিসাবে চিহ্নিত করে সংরক্ষণের দায়িত্ব ওদের হাতে তুলে দেওয়া সম্ভব হয়। প্রায় 1 বছর পেরিয়ে গেছে। ওই বৃদ্ধের দেখা আর পাওয়া যায়নি। সরকার বাড়িটা দখল নিয়ে বৃদ্ধাবাস তৈরি করেছেন। রবিবার সকালে বিভাসবাবু কাগজ পড়তে ব্যস্ত ছিলেন একতলার ঘরে। এক বৃদ্ধের কণ্ঠস্বর শুনতে পেলেন। আমি আপনাকে একটু বিরক্ত করতে এলাম। বিভাসবাবু বৃদ্ধের দিকে তাকিয়ে বললেন, আপনি কি বলতে চান বলুন। বৃদ্ধ বললেন, ওই বাড়িটাকে নিয়ে আজও বোধহয় আপনার কোনো কৌতূহল নেই। আমি তবু এসেছি আপনাকে কিছু জানাতে। সেদিন আপনারা যাকে ধরতে ব্যর্থ হয়েছিলেন, আমি সে। ডোবারম্যানটাকে আমি হত্যা করতে বাধ্য হয়েছিলাম, কারণ সে আমার নির্দেশ অমান্য করে আমাকেই আক্রমণ করে উদ্ধত হয়েছিল। ওই বাড়িতে যে 2টি মানুষের প্রাণ হারাতে হয়েছিল, তার জন্য আমি অপরাধী। ডোবারম্যান শুধু আমার নির্দেশ পালন করেছিল। আমি এখন ওই বৃদ্ধাবাসীর একজন বাসিন্দা। নিজের কথা শেষ করেই বৃদ্ধ ঘর থেকে বেরিয়ে গেলেন এবং বিভাসবাবুকে কোনো প্রশ্ন করার সুযোগই দিলেন না। বিভাসবাবু নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। কেন বৃদ্ধ এতদিন পর এসে নিজের অপরাধ স্বীকার করে গেলেন? তার উত্তর খুঁজতে হলে আবার এক রহস্যের মধ্যে ঢুকতে হবে, অনুসন্ধান চালানোর জন্য। কেন এই রহস্যের জাল রচনা করার জন্য হঠাৎ এসেছিলেন বৃদ্ধ? কি তার উদ্দেশ্য? এই ছিল গল্প। নমস্কার।